তো 1 সেকেন্ডের ভেতরে $600 মিলিয়ন আয় করলো জাস্ট এই ডোনাল্ড ট্রাম্পের সিদ্ধান্তের কারণে। ভিয়েতনাম যুদ্ধের সময় আমেরিকা এই সমস্ত ডিসেপশন করেছে, রাশিয়ার সাথে ইউক্রেনের যুদ্ধের সময়ও নানাভাবে রাশিয়াকে ডিসিভ করেছে, প্রতারণা করেছে, যে মধ্যপ্রাচ্যের রাজনীতি কিন্তু পরিবর্তন হতে যাচ্ছে। নেটোর যে ঘাঁটি এবং আমেরিকার যে ঘাঁটি ইব্রিলে, সেই ঘাঁটি থেকে তাদেরকে সবাইকে বিতাড়িত করেছে এবং এটা করে সে জানিয়ে দিচ্ছে যে এই ঘাঁটিগুলো হচ্ছে দুর্বৃত্তের আখড়া এবং সিআইএর ঘাঁটি। এগুলো হরমুজ খুলে দিতে হবে কেন? হরমুজ তো খোলাই আছে। সুতরাং ইরান এগুলো একটাও মানবে না। ইরান যুদ্ধ চালিয়ে যাবে, ইরানের সেই ক্ষমতা আছে, যুদ্ধের তীব্রতা বৃদ্ধি পাবে বলে আমি মনে করি। আয়াতুল্লাহ মুস্তাবা হোমেনি ইতিমধ্যে জানিয়ে দিয়েছে এবং সেটা হচ্ছে $80 বিলিয়ন। এই $80 বিলিয়ন আমেরিকাকে দিতে হবে আজ পর্যন্ত যে ক্ষতি হয়েছে। আগামীকাল বা পরশু দেখবেন যে এর কোনো ভিত্তি নেই এবং যখন এই মেরিনগুলো পৌঁছে যাবে, আমেরিকান মেরিন পৌঁছে যাবে গালফ স্ট্রিটে, তখন তারা ওই খার দ্বীপ আক্রমণ করার চেষ্টা করবে এবং যেভাবে তাদের প্ল্যান মতো তারা চেষ্টা করবে হরমুজ প্রণালী খুলে দেওয়ার। আমি ট্রাম্পকে ধন্যবাদ দিই এই কারণে যে যেটা এতদিন লুকায়িত ছিল, যেটা এতদিন কূটনীতির আবরণে আমেরিকা করে গেছে, আজকে ডোনাল্ড ট্রাম্পের মাধ্যমে আমেরিকার আসল চরিত্র এবং ভাবমূর্তি প্রকাশ পাচ্ছে। প্রিয় দর্শক, আমরা কথা বলবো ইরান পরিস্থিতি নিয়ে। আজকে আমাদের অতিথি আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ ও ওয়েস্টার্ন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপনা করেন ডক্টর বদরুল আলম খানের সঙ্গে। ডক্টর বদরুল আলম খান, শুরু করি একটু আগে থেকে। ট্রাম্প 5 দিনের স্থগিতাদেশ ঘোষণা করেছিলেন কেন? আচ্ছা, এই যে 5 দিনের যে স্থগিতাদেশ তিনি ঘোষণা করলেন, এটা এখন একটু পুরনো খবর হয়ে গেছে, কিন্তু আমি মনে করি যে এটার একটা ভালো বিশ্লেষণ দরকার। এই বিশ্লেষণটা হয়েছে কিনা আমি জানি না। বাংলাদেশের শ্রোতারা এই সম্পর্কে সার্বিকভাবে অবগত আছে কিনা, সেই কারণেই আমি এটাকে আরেকটু হাইলাইট করতে চাই, আলোচনা করতে চাই। তো এর কয়েকটা দিক আছে কেন তিনি এই 5 দিনের স্থগিতাদেশ দিলেন। তার ভেতরে একটা হচ্ছে অর্থনৈতিক কারণ, দ্বিতীয় হচ্ছে রাজনৈতিক এবং তৃতীয় হচ্ছে সামরিক। তো অর্থনৈতিক যদি আমি দেখি, তাহলে ডোনাল্ড ট্রাম্প কিন্তু একজন ব্যবসায়ী এবং তার চরিত্রই হচ্ছে দুর্বৃত্তের চরিত্র। সে লুটপাট দুর্নীতি করে তার রিয়েল এস্টেট বিজনেসটা দাঁড় করিয়েছে এবং সে মার্কেটের উপরে নির্ভরশীল। মার্কেট কি হচ্ছে না হচ্ছে সেটার উপরে সে নির্ভর করে এবং সে ওইটাই তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, যতটুকু না দেশের স্বার্থ কতটুকু রক্ষা হলো বা না হলো। তো এখন একটা লক্ষ্য করার বিষয়, যখন ডোনাল্ড ট্রাম্প এই ঘোষণাটা দিল, তার ঠিক 6 মিনিট আগে কিন্তু ওয়াল স্ট্রিট মার্কেটে একটা ওঠানামা হচ্ছিল এবং বেটিং হচ্ছিল। এবং এই বেটিং এর এখন একটা সংস্কৃতি গড়ে উঠেছে আমেরিকায়। সেই বেটিংটা হচ্ছে যে কোনো বিষয় আজকে বেটিং করা যায়। বিশেষ করে ধরেন প্রেসিডেন্ট কি রাজনৈতিক ঘোষণা দিবেন, কি সিদ্ধান্ত নেবেন, বা একজন সিনেটর কি সিদ্ধান্ত নেবেন, এর উপরে বেটিং হয়। আগে বেটিং হতো ঘোড়ার রেসে, তারপরে বেটিং নানাভাবে গেমের ভেতরে, ক্রিকেটের ভেতরে, কিন্তু এখন বেটিং হচ্ছে রাজনৈতিক সিদ্ধান্তকে নিয়ে। এবং সেই রকম একটা বেটিং প্রতিষ্ঠান আছে যেটাকে আমরা বলি পলি মার্কেট, এবং এই পলি মার্কেটের মতো আরো 2-1টা আছে আমেরিকায়, কিন্তু এই পলি মার্কেটটাই হচ্ছে সবচেয়ে বড় বেটিং সেন্টার। এবং এটা প্রতিষ্ঠিত হয় 2020 সালে। কিন্তু ডোনাল্ড ট্রাম্প এই দ্বিতীয়বার যখন প্রেসিডেন্ট হলেন, তার আগে কিন্তু এই বেটিংটাকে, এই পলি মার্কেটটাকে বন্ধ রাখা হয়েছিল, নিষেধাজ্ঞা ছিল। কিন্তু তিনি আসার পরে এই বেটিংটা তিনি শুরু করার আদেশ দেন বা নির্দেশ দেন। এখন এই বেটিং কোম্পানির সাথে জড়িত আছে ডোনাল্ড ট্রাম্পের পুত্র, ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় বা জুনিয়র ডোনাল্ড ট্রাম্প, এবং তার একটা ফার্ম আছে এবং সেই ফার্মটার নাম হচ্ছে ফার্ম 1789। এই ফার্ম দিয়ে সেই পলিটিক্যাল রাজনৈতিক সিদ্ধান্তের উপরে বেটিং করে এবং দেখা গেছে যে এই বেটিং এর মধ্যে এই ডোনাল্ড ট্রাম্পের এই 5 দিনের স্থগিত আদেশ জারি করার ঠিক 6 মিনিট আগে
6 মিনিট আগে ওয়াল স্ট্রিটে এই পলি মার্কেট নানাভাবে বেটিং শুরু করে এবং সেই বেটিংয়ে আয় হয়, এটা আমি ডোনাল্ড ট্রাম্প জুনিয়রকেই বলছি না, মোট আয় হয় $600 মিলিয়ন। তো এক সেকেন্ডের ভেতরে $600 মিলিয়ন আয় করলো জাস্ট এই ডোনাল্ড ট্রাম্পের সিদ্ধান্তের কারণে। ডোনাল্ড ট্রাম্প কি তার পুত্রকে বলেনি যে আমি এই সিদ্ধান্ত নিতে যাচ্ছি? সুতরাং এই যে ইনসাইড ট্রেডিং যেটা বলি আমরা ইংরেজিতে, সেই ইনসাইড ট্রেডিং এই ডোনাল্ড ট্রাম্পের মতো একটা দুর্নীতিবাজ, একজন লুটপাট করে যে এই তার সম্পত্তি গড়েছে, তার সাথে এই বেটিং এর একটা সম্পর্ক থাকলেও থাকতে পারে বলে আমি মনে করি, এবং এ ব্যাপারে ইনভেস্টিগেশন হওয়া উচিত। আর একটা দিক হচ্ছে ডোনাল্ড ট্রাম্প অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে তেলের দাম বাড়লো কি কমলো, কারণ এর উপরে নির্ভর করছে তার জনপ্রিয়তা এবং তার এই আগামী মিড টার্ম যে ইলেকশন হতে যাচ্ছে নভেম্বরে সেটা। সুতরাং এই ব্যাপারে তিনি কনসার্ন। এখন তিনি মিথ্যা কথা বলে সবকিছুকে উল্টাপাল্টা করতে যাচ্ছেন। তিনি মিথ্যা কথা বলছেন যে হ্যাঁ, ইরানের সাথে আমাদের আলোচনা হচ্ছে, আলোচনা অনেক এগিয়ে গেছে, ইরান আমাদের অনেক কিছু সুবিধা দিচ্ছে এবং আলোচনায় আমরা এগিয়ে গেছে ইত্যাদি ইত্যাদি। ইরান বলছে যে না, কোনো আলোচনায় হয়নি, এবং আমি ইরানের কথায় বিশ্বাস করব, কারণ ডোনাল্ড ট্রাম্প এইভাবে কিন্তু মিথ্যা বলে গেছে। এবং এই মিথ্যার যে প্রচারটা, এটা কিন্তু কেবলমাত্র, এটা হচ্ছে রাজনৈতিক দিক থেকে এটা একটা ডিসেপশন। এই ডিসেপশনের যে সংস্কৃতি, এই সংস্কৃতিটা কিন্তু আমেরিকা কেবলমাত্র যে এই আজকের এই ইরান আমেরিকা ইসরায়েল যুদ্ধের ক্ষেত্রে প্রয়োগ করে তা না। আমরা লক্ষ্য করেছি এটা ভিয়েতনাম যুদ্ধের সময় আমেরিকা এই সমস্ত ডিসেপশন করেছে, রাশিয়ার সাথে ইউক্রেনের যুদ্ধের সময়ও নানাভাবে রাশিয়াকে ডিসিভ করেছে, প্রতারণা করেছে, এবং এখন ইরানের সাথেও সেটা করছে। সুতরাং এই রাজনৈতিক উদ্দেশ্যটাকে হাসিল করার জন্য ডোনাল্ড ট্রাম্প মিথ্যা বলছে, প্রতারণা করছে, সবকিছুই করছে। এবং এই 5 দিনের স্থগিত আদেশটা ওইভাবে কোনো আদেশ না, ওইভাবে আমি কোনো গুরুত্ব দিয়ে ভাবি না। কেবলমাত্র গুরুত্ব হচ্ছে তার অর্থনৈতিক এবং এই রাজনৈতিক ধোঁকাবাজির দিক থেকে যদি আমি ভাবি, এটা হচ্ছে দুটো। তৃতীয় হচ্ছে সামরিক দিক থেকে ডোনাল্ড ট্রাম্প বুঝে গেছে যে ইরান যেটা বলে সেটা করে, এবং সেটা আমরা লক্ষ্য করে দেখেছি। ইসরায়েল ইরানের পারমাণবিক কেন্দ্রের পাশে ক্ষেপণাস্ত্র হামলা করলো, ঠিক তার পরের দিনই বা ওই রাত্রেই ইরানও কিন্তু ক্ষেপণাস্ত্র হামলা করে ইসরায়েলের যে পারমাণবিক প্রতিষ্ঠান ডিমোনাতে, সেখানে সে আক্রমণ করেছে। এবং গালফ দেশের যে সমস্ত তেল এবং গ্যাস প্রতিষ্ঠানগুলো আছে সেখানেও তারা ইরান আক্রমণ করেছে। সুতরাং ডোনাল্ড ট্রাম্প বুঝে গেছে যে ইরান যেটা বলে সেটা করে। এটা হচ্ছে এক। দ্বিতীয় হচ্ছে যে ডোনাল্ড ট্রাম্প কিন্তু কোণঠাসা হয়ে আছে, এবং এই কোণঠাসা পরিস্থিতিতে সে আছে এটা কিন্তু আজকাল অনেক বিশ্লেষক বলছে, বিশেষ করে জন মার্শাইমার মতো আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে যিনি অত্যন্ত বিজ্ঞ এবং বিচক্ষণ ব্যক্তি, তিনিও বলছেন যে ডোনাল্ড ট্রাম্পের এখন এদিক ওদিক নড়াচড়ার কোনো শক্তি নেই। তিনি ওই যে দাবা খেলায় যেটাকে বলে, তিনি হয়ে গেছে চেকমেট মতো হয়ে গেছে। সুতরাং সেই কারণে সে এখন নানাভাবে মিথ্যা সত্য ইত্যাদিতে পেঁচিয়ে নানাভাবে সে চেষ্টা করছে যে এখান থেকে কিভাবে উদ্ধার পাওয়া যায়। সে আরো বুঝতে পারছে যে মধ্যপ্রাচ্যের রাজনীতি কিন্তু পরিবর্তন হতে যাচ্ছে। এই পরিবর্তনটা হবে এই কারণে যে মধ্যপ্রাচ্যের যে সমস্ত মুসলিম দেশ, যেটা গালফ দেশ বলি, তারা কিন্তু এখন আর বিশ্বাস করছে না যে আমেরিকা তাদের প্রতিরক্ষা নিশ্চিত করতে পারবে। সুতরাং এই দিকটা কিন্তু ডোনাল্ড ট্রাম্প উপলব্ধি করছে, এবং ইরানের যে একটা দাবি যে এই গালফ স্টেটের থেকে তার সামরিক ঘাঁটিকে সরিয়ে নিতে হবে, এই দাবিটা যদি পূরণ করতে হয়, এবং তাহলে এই মধ্যপ্রাচ্যের সমস্ত চেহারাটাই বদলে যাবে। ডোনাল্ড ট্রাম্প এটাও জানে যে সমস্ত প্রতিরোধ শক্তি গালফ স্টেট এবং মধ্যপ্রাচ্যে ইতিমধ্যে সক্রিয় আছে, তার ভেতরে হিজবুল্লাহ, এটা একটা সারপ্রাইজ ইসরায়েলের জন্য এবং আমেরিকার জন্য। যে হিজবুল্লাহ একেবারে ধ্বংস হয়ে গেছে বলে আমরা জানি, সেই হিজবুল্লাহ আজকে এমনভাবে আক্রমণ করছে যেটা অপ্রত্যাশিত, এবং এটা কখনোই তারা কেউ কল্পনা করতে পারে না, আমেরিকা না ইসরায়েল। তাছাড়া ইরাকে দেখেন, ইরাকে এই ইসলামিক প্রতিরোধ, তারা কিন্তু
নেটোর যে ঘাঁটি এবং আমেরিকার যে ঘাঁটি ইব্রিলে, সেই ঘাঁটি থেকে তাদেরকে সবাইকে বিতাড়িত করেছে এবং আমেরিকান দূতাবাসকে আঘাত করেছে। সুতরাং এখন ইরাক প্রায় এই বিদেশি শক্তির উপস্থিতি থেকে প্রায় মুক্ত হতে যাচ্ছে। আর আছে হুতিরা এখনো অ্যাকশনে আসে নাই, কিন্তু হুতিরা অবশ্যই অ্যাকশনে আসবে। এটা একটা স্ট্র্যাটেজিক সিদ্ধান্ত নিবে ইরান কখন তাদেরকে সংগ্রামে এই আক্রমণে নামানো হবে, এবং তার জন্য হুতিরা অপেক্ষা করছে। সুতরাং সব মিলিয়ে ডোনাল্ড ট্রাম্প বুঝতে পেরেছে যে সে অত্যন্ত কোণঠাসা। সেই কারণে সে একবার বলছে যে এই 5 দিনের 2 দিনের 48 ঘন্টা 5 দিনের স্থগিতাদেশ, এখন আবার সে বলছে যে 1 মাসের যুদ্ধবিরতি করে আমরা আলোচনা করব এবং আলোচনার ফলাফল। কিন্তু আলোচনা করা বা কূটনৈতিক আলোচনা করার যে ঐতিহ্য আমেরিকা প্রতিষ্ঠিত করেছে সেটা হচ্ছে ধোঁকাবাজি এবং প্রতারণা করা, এবং সেটা রাশিয়ার ক্ষেত্রে করেছে, সেটা ইরানও হাড়ে হাড়ে টের পেয়েছে। গত বছরের জুন মাসে যখন আলোচনা হচ্ছে তখন ইসরায়েল আক্রমণ করে ইরানকে এবং তাদের পারমাণবিক বিজ্ঞানীদের ধ্বংস করে, তাদের সেনাপতিদের ধ্বংস করে, এবং এই বুশের বা আরো অন্যান্য যে সমস্ত পারমাণবিক অবস্থান ছিল সেগুলো আক্রমণ করে। এটা আলোচনার ভেতরে যখন আলোচনা চলছে। তারপরে এইবার এই ফেব্রুয়ারি মাসের 28 তারিখে আক্রমণ করলো, অথচ মার্চ মাসের 2 তারিখে একটা আলোচনা হওয়ার কথা ছিল জেনেভাতে। সুতরাং এই সমস্ত দিক থেকে আমেরিকার এই যে কূটনৈতিক ভাবমূর্তি একেবারে প্রায় ধ্বংস হয়ে গেছে। এখন আমেরিকাকে কেউ বিশ্বাস করে না। সুতরাং এইসব মিলিয়ে আমেরিকা কি পেয়েছে? তাহলে আমেরিকা যেটা পেয়েছে সেটা হলো এই যে আমেরিকার 1 নম্বর হচ্ছে ইরানের উপর থেকে সে তেল নিষেধাজ্ঞা তুলে নিতে বাধ্য হয়েছে, 1। দ্বিতীয় হচ্ছে রাশিয়ার উপর থেকে তেল নিষেধাজ্ঞা তুলে দিতে বাধ্য হয়েছে। তৃতীয় হচ্ছে যে F-35 যেটা ভূপাতিত করলো ইরান, সেই ভূপাতিত করার কারণে এটা প্রমাণিত হলো যে আমেরিকার যে সমস্ত যুদ্ধাস্ত্র আছে এবং যুদ্ধ বিমান আছে তারা নাজুক, তারা ভালনারেবল, যেটাকে ইংরেজিতে বলে। সুতরাং আর হচ্ছে যে এই যে মানে এয়ারক্রাফট ক্যারিয়ার নিয়ে যে সমস্ত মিথস এবং যে সমস্ত গল্প এবং আমরা শুনে এসেছি যে এটা মানে একে কেউ আটকাতে পারবে না এবং এটা হচ্ছে ইনভিনসিবল, সেই জিনিসটা চলে গেছে। কারণ এই দুটো যুদ্ধজাহাজই অ্যাব্রাহাম এবং জেরাল্ড ফোর্ড, তারা এখন 1300 কিলোমিটার দূরে, একটা আছে গ্রিসের কাছে, সেখানে তার কিছু সমস্যা দেখা দিয়েছে এবং সেই সমস্যাটা সে ফিক্স করতে যাচ্ছে। সুতরাং আমেরিকার যে সামরিক ক্ষমতা, রাজনৈতিক যে ভাবমূর্তি এবং তার অর্থনৈতিক সংকট, এই সব মিলিয়ে কিন্তু ডোনাল্ড ট্রাম্প বাধ্য হচ্ছে কেবলমাত্র যে 5 দিনের স্থগিতাদেশকে বহাল করা তাই নয়, সে এখন আবার চেষ্টা করছে যে ইরানকে আলোচনা টেবিলে আনা, এবং সেইভাবে সে একটা প্রস্তাব দিয়েছে। সেই সম্পর্কে আমরা আলোচনা করতে পারি, কারণ সেটা হচ্ছে অনেক বেশি আসল। আচ্ছা, এখানেই আপনার দৃষ্টি আকর্ষণ করছে যে ডোনাল্ড ট্রাম্প যে 15 দফা প্রস্তাব দিয়েছিল এবং সর্বশেষ বলা হয় যে পাকিস্তানের মাধ্যমে সেই প্রস্তাব ইরানের কাছে গিয়েছে এবং ইরান এটি প্রত্যাখ্যান করেছে। তারা বলেছেন যে তারা আলোচনায় বসবে না, তারা যুদ্ধ চালিয়ে যাবে। এখন পরিস্থিতি কোন দিকে মোড় নিতে পারে? এখন পরিস্থিতি যেটা মোড় নিতে পারে সেটা হচ্ছে যে প্রথমে আমরা দেখি আমেরিকার এই 15টা, আমেরিকার প্রস্তাবটা 15টা না, এর ভেতরে 10টা হচ্ছে প্রস্তাব ইরানকে কি করতে হবে, আর বাকি 5টা হচ্ছে আমেরিকার ভাষায়, ডোনাল্ড ট্রাম্পের ভাষায় আমেরিকা ইরানকে কি কনসেশন দিবে। সুতরাং এই 15, যাই হোক 15 দফা যদি আমি ধরি, তাহলে সে বলছে যে পারমাণবিক কেন্দ্র ডিসম্যান্টল করতে হবে ইরানের। এখন এই পারমাণবিক যে গবেষণা, এটা কেবল ইরান করছে না, বিশ্বের আরো অনেক দেশ করছে। তাহলে ইরানকে কেন এই পারমাণবিক কেন্দ্র এবং সেটাকে ডিসম্যান্টল করতে হবে বা পারমাণবিক এই প্রোগ্রামটাকে বন্ধ করতে হবে? এটার কোনো যৌক্তিকতা নেই। কারণ ইরান সবসময় বলে এসছে যে আমাদের ধর্মীয় বিধান হচ্ছে যে আমরা কোনো পারমাণবিক অস্ত্র তৈরি করব না, এবং এটা বারবার বলেছেন বিগত প্রয়াত আয়াতুল্লাহ হোমেনেই বারবার বলেছে। সুতরাং এই ব্যাপারটা আবার সে আমেরিকা নিয়ে আসছে। পারমাণবিক অস্ত্র ইরান প্রডিউস করতে পারবে না, ভালো কথা। ইরান তো বারবার বলেছে যে আমরা পারমাণবিক অস্ত্র করতে চাই না,
কিন্তু এবং চায়না বলেই তো আজকে আমরা পারমাণবিক অস্ত্রের অধিকারী না, কিন্তু ইসরায়েল এবং আমেরিকা আজ প্রায় 20 বছর আগের থেকে বলছে যে হ্যাঁ ইরান এই আগামীকালই বা 2 ঘন্টার ভেতরে বা 5 দিনের ভেতরে বা 10 দিনের ভেতরে বা 1 মাসের ভেতরে তারা পারমাণবিক অস্ত্র নিতে যাচ্ছে। এই যে প্রপাগান্ডা এবং এই যে ন্যারেটিভ তৈরি পারমাণবিক অস্ত্র নিয়ে, পারমাণবিক কেন্দ্র নিয়ে, পারমাণবিক গবেষণা নিয়ে, এটা হচ্ছে অত্যন্ত রাজনৈতিকভাবে অত্যন্ত সূক্ষ্ম একটা চাল। এইভাবে ইরানকে অপদস্থ করা এবং ইরানকে দেখানো যে একটা ভায়োলেন্ট সোসাইটি এবং একটা সন্ত্রাসী রাষ্ট্র, এইভাবে তাকে বর্ণনা করে এর বিরুদ্ধে আক্রমণ চালানোটা আমেরিকার পক্ষে এবং ইসরায়েলের পক্ষে এবং পশ্চিমা বিশ্বের পক্ষে অত্যন্ত সহজ হয়। আর কি দাবি করেছে আমেরিকা? আমেরিকা দাবি করেছে যে আইএইএ, ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি, তারা ইরানের যত পারমাণবিক প্রতিষ্ঠান আছে সেগুলো ইন্সপেক্ট করবে। এই ইন্সপেকশন তো তারা করে এসছে 2015 সাল থেকে, যখন একটা চুক্তি হয় বারাক ওবামার সাথে ইরানের, যে তারা পারমাণবিক শক্তি এনরিচ করতে পারবে না, এরকম একটা চুক্তি হয়েছিল আমেরিকার সাথে যখন বারাক ওবামা প্রেসিডেন্ট ছিলেন। এবং এই চুক্তিটা তো ক্যান্সেল করলো, ভন্ডুল করলো ডোনাল্ড ট্রাম্প 2018 সালে, এবং এটার জন্য সেই দায়ী। সুতরাং এখন যদি, এবং এই আইএইএ, ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি, এ কিন্তু ইরানের যে সমস্ত পারমাণবিক কেন্দ্র ছিল এবং তাদের বিজ্ঞানীদের সম্পর্কে এবং এই কেন্দ্রের খুঁটিনাটি তারা জানতো, এবং পশ্চিমা বিশ্ব বিশেষ করে ইউরোপ তারা কিন্তু এইভাবে সন্তুষ্ট প্রকাশ করেছিল যে হ্যাঁ ইরান নির্দ্বিধায় এই এজেন্সিকে ক্ষমতা দিচ্ছে এবং ইন্সপেকশন করতে দিচ্ছে। সুতরাং ইরান তার সমস্ত শর্তগুলো মেনে নিচ্ছে। আর আইএইএ কি করেছে? এই সমস্ত তথ্যগুলো ইরানের পারমাণবিক অস্ত্র সম্পর্কে, পারমাণবিক গবেষণা সম্পর্কে যত তথ্য, তার পারমাণবিক বিজ্ঞানীদের সম্পর্কে যত তথ্য, সব তথ্যগুলো তারা দিয়েছে আমেরিকাকে এবং ইসরায়েলকে, এবং এটা এখন নানাভাবে এটা প্রমাণিত হয়েছে। সুতরাং এই আইএইএ ইন্সপেকশন ইরান তাও রাজি হয়েছিল, কিন্তু এই জেনেভা যখন কনফারেন্স হচ্ছিল, যখন আলোচনা হচ্ছিল, কিন্তু এখন আবার সেটা নিয়ে এসছে। ইরান এটা কিভাবে দেখবে আমি জানি না, কিন্তু ইরান এই ব্যাপারে যথেষ্ট আপত্তি করতে পারে। রিজিওনাল প্রক্সি, যে সমস্ত প্রক্সি আছে, এই রিজিওনাল প্রক্সি ধরেন আছে হিজবুল্লাহ, আছে ইরাকে আছে প্রতিরোধ শক্তি, আর আছে হুতি। এই সমস্ত শক্তিগুলোকে কেন ডিজার্ম করতে হবে বা নিরস্ত্রীকরণ করতে হবে? আমেরিকার কি নেই? আমেরিকার কয়টা ঘাঁটি আছে? আমেরিকার বিশ্বব্যাপী আমেরিকার প্রায় 850টা ঘাঁটি আছে। তো এই ঘাঁটিগুলো তাহলে নিরস্ত্রকরণ করো। এই গালফ স্টেটের ওখানেই আছে প্রায় 17টা ঘাঁটি, 17 থেকে আরো বেশি সম্ভবত। তো তাহলে সেগুলো নিরস্ত্র করো না কেন? তুমি ওখানে যে তুমি ইরানকে হুমকি দিবে এবং গালফ স্টেটগুলোকে হুমকি দিয়ে তাদেরকে নতজানু রাখবে এবং বশীভূত করবে, আবার তুমি নিজে করবে না, অথচ তোমার এই মাতব্বারি বা এই অধস্ততা, এটাকে যতক্ষণ পর্যন্ত তুমি বন্ধ না করছো ততক্ষণ পর্যন্ত ইরানকে তোমার এই রিজিওনাল প্রক্সিদের সাহায্য দেওয়া বন্ধ করার নৈতিক কোনো অধিকার তোমার নেই। আর কি বলছে? হরমুজ খুলে দিতে হবে। হরমুজ খুলে দিতে হবে কেন? হরমুজ তো খোলাই আছে, হরমুজ খোলা আছে, এবং ইরান বলছে যে এই হরমুজ প্রণালী দিয়ে যে সমস্ত জাহাজ যাবে তাদের জন্য নতুন নিয়ম করা হচ্ছে। কেন? এই পানামা ক্যানেল দিয়ে যখন যায় তখন তাদেরকে টোল দিতে হয় না, যখন সুয়েজ ক্যানেল দিয়ে যায় তখন টোল দিতে হয় না। তো এখন ইরানের এই যে স্ট্র্যাটেজিক যে একটা বৈশিষ্ট্য এই হরমুজ প্রণালী, সেখানে কেন তাকে টোল দিতে হবে না? এবং এই টোল তাকে দিতে হবে, এবং তারা ধার্য করেছে, আমার যতটুকু হিসাবে জানি, সেটা হচ্ছে 10%, অর্থাৎ প্রতিটা জাহাজকে 10% হারে তার যে পরিবহন বহন করছে সে তার 10% দিতে হবে। অর্থাৎ দেখা গেছে যে $2 বিলিয়ন প্রতিদিন এই হরমুজ প্রণালী দিয়ে যায়। সুতরাং 10% করে যদি ধরি, তাহলে বছরে ইরানের আয় হবে $80 বিলিয়ন। আমি গত আলোচনায় একটু ভুল করে বলেছিলাম এটা হবে $800 বিলিয়ন, কিন্তু আসলে $80 বিলিয়ন। এবং এই ভুলটা কিন্তু একজন শুধরে দিয়েছেন, আপনাদের দর্শক এবং শ্রোতার ভেতরে একজন, এবং আমি তার প্রতি কৃতজ্ঞ। আর যেটা বলছে যে মিসাইল রেঞ্জ কমাতে হবে, মিসাইল রেঞ্জটা হচ্ছে ইরানের জন্য একেবারে বাঁচা মরার ব্যাপার, তার এটা একটা প্রোটেকশন।
এবং এই প্রোটেকশনটা তার প্রোটেকশন থেকে তাকে মুক্ত করার এই মানে উদ্দেশ্যই হচ্ছে যে যেন ইরান তার তার প্রতিরক্ষাকে আরো আরো কমিয়ে আনতে পারে এবং এই সুযোগে ইসরায়েল তাকে আক্রমণ করে তাকে ধ্বংস করে। এটা তারা করেনি, এটা তারা করেছে, আমেরিকা করেছে, নেটো করেছে। লিবিয়ার উদাহরণ আমি বলছি, লিবিয়ার গাদ্দাফিকে বলা হলো যে হ্যাঁ তুমি চিন্তা করো না, তোমার পারমাণবিক যে সমস্ত গবেষণা সেটা আমরা দেখব এবং সেটা বেসরকারিভাবে সেটা কি করা যায় আমরা দেখব, তুমি তোমার অস্ত্রশস্ত্র তুমি সারেন্ডার করো, তোমার যা আছে সবকিছু সারেন্ডার করো এবং আমাদের কাছে মান্যতা দাও। এবং সেটা করলো। তারপরেই নেটো এবং আমেরিকা বমিং শুরু করলো। 6 মাস ধরে বমিং করে গাদ্দাফিকে এমনভাবে নির্লজ্জভাবে হত্যা করলো এবং তার সাথে যুক্ত ছিল আমাদের হিলারি ক্লিনটন থেকে শুরু করে আমেরিকার যত রাজনৈতিক নেতৃত্ব এবং এলিট শ্রেণী। সুতরাং ইরানকেও তারা ঠিক এইভাবে কোণঠাসা করে এমন একটা জায়গায় নিতে চায় যেখানে ইরান নতজানু হবে এবং ইরানের ধ্বংস এবং ইরানকে টুকরো টুকরো করে ভেঙে ইরানের আজকের যে একটা একক একটা জাতিসত্তা আছে সেটাকে ধ্বংস করা। সুতরাং ইরান এগুলো একটাও মানবে না। ইরান যুদ্ধ চালিয়ে যাবে, ইরানের সেই ক্ষমতা আছে এবং আমেরিকা ইতিমধ্যে তারা বলে দিয়েছে তারা আলোচনায় বসবে না। হ্যাঁ বলুন। যে ইতিমধ্যে তারা জানিয়ে দিয়েছে যে তারা আলোচনায় বসবে না, তারা যুদ্ধ চালিয়ে যাবে। হ্যাঁ, তারা যুদ্ধ চালিয়ে যাবে। এক্স্যাক্টলি। আবার যুক্তরাষ্ট্র বলেছে যদি আলোচনায় না বসে ইরান তাহলে আরো কঠোর অভিযান চালানো হবে। এই সমস্ত কঠোরতা আমরা লক্ষ্য করে দেখেছি অনেকবার। এই সমস্ত কঠোরতা আমরা লক্ষ্য করে দেখেছি কোরিয়াতে, ভিয়েতনামে, বসনিয়া হার্জেগোভিনাতে এবং এই কঠোরতা তারা ইতিমধ্যে তো ইরানে দেখিয়েছে। ইরানে স্কুল থেকে শুরু করে রেড ক্রস থেকে শুরু করে হাসপাতাল এবং যত বেসামরিক প্রতিষ্ঠান আছে, এমনকি পানি নিষ্কাশন ব্যবস্থা এবং পানি সরবরাহের যে সমস্ত কেন্দ্রগুলো, সব জায়গায় তো আঘাত করেছে আমেরিকা এবং ইসরায়েল। এবং 168 জন একটা স্কুলে ছাত্রীদেরকে হত্যা করেছে। এবং এখন যদি কেউ বলে যে না এর হত্যাটা একটা অ্যাক্সিডেন্ট, তাহলে আমি সেটা মানতে রাজি না। এই কারণে যে এই হত্যাটা হয়েছে কিন্তু অপারেশনের প্রথম দিনে। তার মানে অপারেশনের টার্গেট লক্ষ্যবস্তুগুলো কিন্তু অত্যন্ত সুপরিকল্পিতভাবে নির্ধারিত হয় প্রথম দিনেই। এবং তারা একবার আক্রমণ করে নাই, যখন আক্রমণ করার পরে যখন ধ্বংস হয়ে যায় বিল্ডিংটা, তখন আত্মীয় স্বজন যারা আশেপাশে ছিল তারা ছুটে যেয়ে তাদেরকে উদ্ধার করতে গেছে, ঠিক তখন আরেকবার তারা আমেরিকা এবং ইসরায়েল ক্ষেপণাস্ত্র হামলা করে তাদেরকে ধ্বংস করে। সুতরাং আজকে প্রমাণিত হয়েছে যে ডোনাল্ড ট্রাম্প আগে একজন মাত্র ওয়ার ক্রিমিনাল ছিল, সেটা হচ্ছে বেঞ্জামিন নেতানিয়াহু। আজকে আরেকজন প্রমাণিত হলো যে ডোনাল্ড ট্রাম্পও হচ্ছে এই বেসামরিক শিশুদেরকে হত্যা করে এবং বেসামরিক প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে সে আরো একটা ওয়ার ক্রিমিনাল হিসেবে সে আত্মপ্রকাশ করেছে। সুতরাং ইরানের যে দাবিগুলো সেটা সম্পর্কে আলোচনা করা প্রয়োজন বলে আমি মনে করি। ইরানের দাবিগুলো কি, তার ভেতরে একটা হচ্ছে যে সব সামরিক ঘাঁটি যেগুলো মার্কিন ঘাঁটি, সেগুলো মার্কিন ঘাঁটি তুলে নিতে হবে। এবং এই মার্কিন ঘাঁটি তুলে নেওয়ার মানে প্রাথমিক ধাপ হিসেবে ইরান কিন্তু কুয়েতে আক্রমণ করেছে, কাতারে আক্রমণ করেছে, যে সমস্ত ঘাঁটি আছে, আল উদেদ প্রায় ধ্বংস, তারপরে সৌদি আরবের ঘাঁটিতে আক্রমণ করেছে, বাহরাইনের আক্রমণ করেছে এবং জর্ডানের ঘাঁটিতেও বেশ কিছু আগে আক্রমণ করেছিল। সুতরাং এবং ইরাকেও আক্রমণ করেছে। সুতরাং এই আক্রমণগুলো পরিচালিত করছে ইরান সুপরিকল্পিতভাবে এবং এটা করে সে জানিয়ে দিচ্ছে যে এই ঘাঁটিগুলো হচ্ছে দুর্বৃত্তের আখড়া এবং সিআইএর ঘাঁটি এগুলো, এবং এই সামরিক ঘাঁটি উদ্দেশ্যই হচ্ছে এই গালফ দেশগুলোকে নতজানু রাখা, তার নিয়ন্ত্রণে রাখা এবং ইরানকে সবসময় তটস্থ রাখা এবং ইরানের নিরাপত্তা বা প্রতিরক্ষাকে বিঘ্নিত করা। এটা হচ্ছে। সুতরাং ইরান কিন্তু এ ব্যাপারে অত্যন্ত শক্ত অবস্থান নেবে বলে আমি ধারণা করি। ক্ষতিপূরণের ব্যাপার একটা আছে। তুমি যুদ্ধ চালিয়ে গেছো, অঘোষিত যুদ্ধ এক নাম্বার। এই যুদ্ধ কোনোভাবেই তুমি ইউনাইটেড নেশনসে যাও নাই, জাতিসংঘে যাও নাই। জাতিসংঘের যে পরিষদগুলো আছে
বিশেষ করে নিরাপত্তা পরিষদ, সেখানে যে তুমি বলনি কেন আমি যুদ্ধে যাব, কি কারণে যুদ্ধ, এগুলোর কোনো পারমিশন তুমি নাও নাই, এবং সেখানে কোনো আলোচনাও হয় নাই, কূটনৈতিক আলোচনাও হয় নাই। একটা দুর্বৃত্তের মতো তুমি অঘোষিত একটা যুদ্ধ ঘোষণা করে যে ক্ষতি সাধন করেছো, তার জন্য তোমাকে ক্ষতিপূরণ দিতে হবে, এবং এটা আমি মনে করি একটা ন্যায্য দাবি। হরমুজ প্রণালীতে নতুন ব্যবস্থা হবে, এটা 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 ইরানের, কারণ এটা ইরানের অংশ, এটা ইরানের ভূখণ্ডের অংশ, তার জলসীমার অংশ। সুতরাং ইরান সেখানে কি করবে না করবে সেটা নির্ভর করবে ইরানের উপরে। সেখানে আমেরিকা যদি কিছু আরোপ করতে চায় তাহলে সেটা ইরান মানবে না। আর একটা গ্যারান্টি দিতে হবে যে যুদ্ধ কখনো আর শুরু হবে না এইভাবে, ইসরায়েলকে দিতে হবে এবং আমেরিকাকে দিতে হবে। এবং শুধু তাই না, হোল গালফ এরিয়াতে এবং মধ্যপ্রাচ্যে একটা নিরাপত্তার একটা নতুন একটা মডেল বা একটা স্ট্রাকচার গড়ে তুলতে হবে। এই স্ট্রাকচারটা গড়ে তোলা না পর্যন্ত ইরান কিন্তু ক্ষান্ত দিবে না, কারণ এই স্ট্রাকচার, নতুন একটা স্ট্রাকচার গড়ে না তোলা পর্যন্ত, এবং সেখানে ইরানের নিরাপত্তাটাকে নিশ্চিত করতে হবে। ইসরায়েলের নিরাপত্তা যেরকম নিশ্চিত করা প্রয়োজন, ইরানের নিরাপত্তা নিশ্চিত করা প্রয়োজন, প্যালেস্টাইনের গাজা এবং ওয়েস্ট ব্যাংকের নিরাপত্তা নিশ্চিত করা প্রয়োজন। সুতরাং একটা বিশাল একটা প্রেক্ষাপটে এই আলোচনাটা বা এই নিরাপত্তা ব্যবস্থা যদি আমরা ঠিক না করতে পারি, এবং সেটাই হচ্ছে ইরানের দাবি, তাহলে এই যুদ্ধ আবার আমেরিকা ফিরে আসবে ইরানকে আক্রমণ করতে, আবার ইসরায়েল ফিরে আসবে ইরানকে আক্রমণ করতে। এবং এর কিছু আলামত কিন্তু আমরা লক্ষ্য করে দেখছি। আপনি যদি রাশিয়ার এবং চীনের, পরোক্ষভাবে চীনের, রাশিয়া যে কূটনৈতিক আলোচনা করছে সেটা কিন্তু আমেরিকাকে বাইপাস করে, আমেরিকাকে সম্পূর্ণভাবে উপেক্ষা করে। রাশিয়া যেটা করছে সেটা হচ্ছে এই গালফ দেশগুলোর সাথে ইরানের একটা যোগসাযোগ তৈরি করে ওই ব্যবস্থাটা যেন গালফ দেশগুলোই করে, জিসিসি দেশগুলো, গালফ কান্ট্রিজ কোঅপারেশন নামে যে একটা সংস্থা আছে, সেই সংস্থার মাধ্যমেই একটা নিরাপত্তা ব্যবস্থা, নিরাপত্তা একটা রেজিম তৈরি করা, এবং সেটার জন্যই রাশিয়া কাজ করছে, এবং ইরানও এই ব্যাপারে উৎসাহী, এবং আলোচনা চলছে। কতটুকু আলোচনা হচ্ছে আমি জানি না। আর একটা হচ্ছে সমস্ত স্যাংশন লিফট করতে হবে। ইরানের উপরে যে সমস্ত অবৈধ স্যাংশন আরোপ করেছিল, এবং স্যাংশনটা কিন্তু অবৈধ, এটার কোনো আইনগত যুক্তি নেই, এবং এটা এবং আমেরিকা এবং পশ্চিমা বিশ্ব কিন্তু এই স্যাংশনটাকে একটা অস্ত্র হিসেবে দেখে, এবং আমেরিকা এখন প্রায় পৃথিবীর 2/3 দেশের উপরে তার নানাবিধ নানা মাত্রায় কিন্তু স্যাংশন আছে। একটা স্যাংশনের উদাহরণ আমি দিয়ে বলি, এই যে 2015 সালে যখন এই পারমাণবিক একটা যে উৎকৃষ্ট ও উৎকর্ষী সাধন নামে যে চুক্তিটা হয় IRGC নামে, সেখানে চুক্তিটা ছিল এই যে ইরান তার পারমাণবিক উৎকর্ষী সাধন লিমিট রাখবে 3 বা 4%, এবং তার বিনিময়ে আমেরিকা এবং ইউরোপ যেটা করবে সেটা হচ্ছে যে তার ইরানের উপরে সমস্ত নিষেধাজ্ঞা তুলে নেবে। কিন্তু সেই নিষেধাজ্ঞা তুলে নিয়েছে, একটা নিষেধাজ্ঞা পর্যন্ত তুলে নেয়, অথচ ইরান তার যে সমস্ত শর্ত পূরণ করার কথা সেই শর্তগুলো সে অক্ষরে অক্ষরে পালন করেছে। সুতরাং এই হচ্ছে পশ্চিমা বিশ্বের ভণ্ডামি, এই হচ্ছে পশ্চিমা বিশ্বের নৈতিকতা। সুতরাং এই স্যাংশনটাকে তুলে নেওয়ার জন্য যে সমস্ত রক্ষা কবচ ইরান দাবি করবে সেগুলো অবশ্যই আমেরিকাকে মেনে নিতে হবে। এবং সবশেষে হচ্ছে মিসাইল প্রোগ্রাম, মিসাইল ক্ষেপণাস্ত্র প্রোগ্রামের ভেতরে যেটা আমেরিকা ইরান দাবি করছে, যে ওই আমেরিকা যেটা বলছে যে 2000-এর বা তারও নিচে রাখতে হবে 1500, তার মানে যেন ইসরায়েলকে আঘাত করতে না পারে। সবকিছুই কিন্তু ইসরায়েলকে কেন্দ্র করেই আমেরিকা তার সমস্ত নীতি নির্ধারণ করছে। তো এখন যদি এই মিসাইল প্রোগ্রাম ইরান বলে দিয়েছে যে এই প্রোগ্রামে কোনো পরিবর্তন আসবে না, এটা আমাদের প্রতিরক্ষার একটা বড় একটা ব্যবস্থা, এবং এটা একটা ডিটারেন্ট যেটাকে ইংরেজিতে বলে, এটা আমাদেরকে ওই বৈধতা দেয়। আমরা শুধু বৈধতা দেয় না, এটা আমাদের একটা প্রতিরক্ষা কবচ। সুতরাং এটার থেকে, এবং সেই প্রতিরক্ষা কবচ যে কি এফেক্টিভ বা কতটুকু মানে সক্রিয় এবং কার্যশীল,
সেটা তো আমরা লক্ষ্য করেই দেখছি যে আজকে যে সমস্ত আক্রমণগুলো হচ্ছে ইসরায়েলের বিরুদ্ধে এবং গালফ স্টেটের যে সমস্ত কেন্দ্রবিন্দুগুলোকে। এখন সুতরাং এই পরিস্থিতিতে ইরান কখনোই রাজি হবে না, এবং আমেরিকা যদি নতজানু না হয়, আমেরিকা যদি তার পরাজয় না মেনে নেয়, তাহলে যুদ্ধ চলবে, এবং সেটাই আমরা লক্ষ্য করে দেখছি। ওই যে 5 দিনের যে, এক মিনিট আমি শেষ করি, এই 5 দিনের যে যুদ্ধ মানে বিরতির যে কথা ঘোষণা দিয়েছিল, সেটা কিন্তু একটা ধোঁকাবাজি। এই কারণে ঠিক ওই 5 দিন যেদিন শেষ হবে, সেই দিনই কিন্তু আমেরিকার ওই যে মেরিন যেগুলো আসছে গালফ স্টেটে, সেগুলো গালফ স্টেটের ওখানে এসে পৌঁছাবে। সুতরাং যুদ্ধের তীব্রতা বৃদ্ধি পাবে বলে আমি মনে করি। আচ্ছা, বদরুল ভাই, ইরানের দাবির আরেকটি বিষয় ক্ষতিপূরণের কথা বলেছে ইরান, এবং ভবিষ্যতে আক্রমণ করা হবে না, এই নিশ্চয়তা। এই দুটো দাবির ব্যাপারে যদি কিছু বলেন, ব্যাখ্যা করেন। হ্যাঁ, ক্ষতিপূরণের পরিমাণ আয়াতুল্লাহ মুস্তাবা হোমেনি ইতিমধ্যে জানিয়ে দিয়েছে, এবং সেটা হচ্ছে $80 বিলিয়ন। এই $80 বিলিয়ন আমেরিকাকে দিতে হবে আজ পর্যন্ত যে ক্ষতি হয়েছে, এবং এরপরে যদি আরো ক্ষতি হয়, তাহলে সেই ক্ষতিপূরণের পরিমাণ আরো বৃদ্ধি পাবে। সুতরাং আমেরিকা তো এটা কোনো একটা যুদ্ধ যখন হয়, যে ঘোষিত যুদ্ধ, যে হ্যাঁ আমি আক্রমণ করব তোমাকে, সেই ঘোষিত যুদ্ধের একটা ব্যাপার আলাদা, আর একটা হচ্ছে অঘোষিত অতর্কিত একটা আক্রমণ, যেখানে নেগোসিয়েশন হচ্ছে, সেখানে ইরান নেগোসিয়েট করছে খোলা মন নিয়ে এবং ভালো মন নিয়ে, এবং সেখানে তুমি এসে আক্রমণ করবে একটা বর্বর জাতির মতো, এবং ওই জাতির মতো, এবং যেভাবে পাইরেটসরা আক্রমণ করতো, ঠিক সেইভাবে এসে তুমি আক্রমণ করবে এবং ক্ষতিপূরণ দিবে না। আমেরিকা যদি ক্ষতিপূরণ না দেয়, তাহলে ইরান দাবি করবে গালফ স্টেটের কাছে যে এই ক্ষতিপূরণটা তোমরা দাও আমাকে। তা না হলে তোমাদের যে সম্পদ, সেই সম্পদ এবং তেল সম্পদ এবং গ্যাস সম্পদ এবং আরো সম্পদ আছে, যেমন ধরেন কার্বন, যেমন ধরেন ইউরেনিয়াম, যেমন ধরেন প্লুটোনিয়াম, আরো অন্যান্য যে সমস্ত খনিজ পদার্থ কাজে লাগে গাড়ি তৈরি করা বা আরো এরোপ্লেনের সমস্ত তৈরি করার জন্য, সেগুলো কিন্তু এই গালফ স্টেটগুলো থেকে আসে, প্রায় 20% থেকে শুরু করে 30%। সুতরাং গালফ স্টেট কিন্তু ওই দিক থেকে আটকা পড়ে আছে। ক্ষতিপূরণ যদি ইরান চায়, তাহলে তাদের ক্ষতিপূরণ দিতে বাধ্য হবে। আর একটা যেটা আপনি বলছেন যে স্যাংশন, না, ভবিষ্যতে যুদ্ধ চালাবে না, যুদ্ধ চাপিয়ে দেবে না, এই নিশ্চয়তা। ভবিষ্যতে যুদ্ধ চাপিয়ে দিবে না, এটা তো ডোনাল্ড ট্রাম্প এবং আমেরিকা এমন একটা জায়গায় পৌঁছেছে, তারা কোনো প্রাতিষ্ঠানিক, কূটনৈতিক, প্রাতিষ্ঠানিক কোনো কিছুর মানে না। তারা সিদ্ধান্ত নিচ্ছে কেবলমাত্র মুষ্টিমেয় কয়েকজনের সাথে মিলে। তার ভেতরে 4 জন, ডোনাল্ড ট্রাম্প, পিট হেগসেট সম্ভবত, মার্কো রুবিও, এবং আরো 2-1 জন হতে পারে, কুশনার হতে পারে, বা আর 1-2 জন হতে পারে। এটা কি কোনো একটা বৃহৎ শক্তির একটা রাজনৈতিক কাঠামোর মাধ্যমে একটা কূটনীতি চালানো, বা যুদ্ধের মতো একটা সাংঘাতিক একটা ঘটনা পরিচালনা করা? কোথায় স্টেট ডিপার্টমেন্ট, কোথায় আমেরিকার কূটনীতিকরা, কোথায় আলোচনা, কোথায় কংগ্রেসে যে পারমিশন নেওয়া? এই যে প্রাতিষ্ঠানিক যে সমস্ত বিধিনিষেধ বা নিয়মতান্ত্রিকতা ছিল, সেগুলোকে সম্পূর্ণ ভঙ্গ করে সে নিজের ইচ্ছা মতো টুইট করে সে সমস্ত সিদ্ধান্ত নিচ্ছে। সুতরাং ইরান কিভাবে নিশ্চিত হবে যে এর 2 মাস বা 3 মাস পরে আবার তার বিরুদ্ধে আক্রমণ পরিচালনা করবে না ইসরায়েল বা আমেরিকা? সুতরাং এই ব্যাপারে আন্তর্জাতিক নিশ্চিত হতে চায় ইরান, এবং তার জন্যে সত্যিকার অর্থে কূটনীতি চালাতে হবে। এই যে আজকে আমরা কূটনীতি সম্পর্কে নানা ধরনের আলাপ শুনছি, যে না, এখন রুবিও এবং ভ্যান্স যিনি ভাইস প্রেসিডেন্ট, তারা, এবং রুবিও যিনি স্টেট সেক্রেটারি, তারা পাকিস্তানে যাবে, এগুলো সব বোগাস কথাবার্তা সেখানে। এবং তারা আরো বলছে যে ইরানের প্রেসিডেন্ট সেখানে যাবে। তো ইরানের প্রেসিডেন্ট সেখানে যে আলাপ করবে ভাইস প্রেসিডেন্টের সাথে? যদি ডোনাল্ড ট্রাম্প যদি ওখানে আসে, তাহলেই না তার সমকক্ষ হিসেবে ইরানের প্রেসিডেন্ট যেতে পারে, কিন্তু একজন ভাইস প্রেসিডেন্টের সাথে সে সেখানে যে আলাপ করবে কেন? এবং এ সম্পূর্ণ কিন্তু এগুলো সব ধোঁকাবাজি, এগুলোর কোনো ভিত্তি নেই।
আগামীকাল বা পরশু দেখবেন যে এর কোনো ভিত্তি নেই, এবং যখন এই মেরিনগুলো পৌঁছে যাবে, আমেরিকান মেরিন পৌঁছে যাবে গালফ স্ট্রিটে, তখন তারা ওই খার দ্বীপ আক্রমণ করার চেষ্টা করবে, এবং যেভাবে তাদের প্ল্যান মতো তারা চেষ্টা করবে হরমুজ প্রণালী খুলে দেওয়ার। কিন্তু সেটা হবে একটা মারাত্মক ভুল, এবং এটা যে কি পর্যায়ের একটা ধ্বংসলীলার সৃষ্টি হবে বিশেষ করে আমেরিকার জন্য, এই ব্যাপারে আলোচনা এখন দীর্ঘায়িত করতে চাই না। কিন্তু এটাই হচ্ছে আমেরিকার পলিসি, যে এই কূটনীতির একটা ইনিশিয়েটিভ নেওয়া হচ্ছে। ইরান এমন একটা গিফট উপহার দিয়েছে আমেরিকাকে যে ডোনাল্ড ট্রাম্প খুব খুশি। এই সমস্ত মানে বাকবিতণ্ডা বা এই সমস্ত মিথ্যাচার এবং মিথ্যা লাভ, এগুলো আমার পৃথিবী এখন অলরেডি বুঝে গেছে। সুতরাং এই নিয়ে আর কোনো ভণ্ডামি, এই সমস্ত ভণ্ডামি নিয়ে এখন পৃথিবী আর বিশ্বাস করে না। এবং আমেরিকার ভাবমূর্তি যে ডোনাল্ড ট্রাম্প কোন জায়গায় নিয়ে এসছে, তার রুচিহীনতা, তার ভাষা, তার ধূর্ততা, তার তার ভণ্ডামি, সব মিলিয়ে আমেরিকার যে ভাবমূর্তি, আমি ট্রাম্পকে ধন্যবাদ দিই এই কারণে যে যেটা এতদিন লুকায়িত ছিল, যেটা এতদিন কূটনীতির আবরণে আমেরিকা করে গেছে, আজকে ডোনাল্ড ট্রাম্পের মাধ্যমে আমেরিকার আসল চরিত্র এবং ভাবমূর্তি প্রকাশ পাচ্ছে। ডক্টর বদরুল আলম খান, আপনাকে ধন্যবাদ চর্চাকে সময় দেওয়ার জন্য। আপনাদের দর্শক এবং শ্রোতাকে আমার অশেষ ধন্যবাদ, এবং বিশেষ করে যারা আমাদের এই অনুষ্ঠান দেখে মন্তব্য রাখেন, সেটা অত্যন্ত মূল্যবান বলে আমি মনে করি। এবং ওই যে উল্লেখ করলাম যে একজন যে আমার ত্রুটিটা ধরিয়ে দিল, তার জন্য আমি তাকে, তার নামটা আমার মনে নাই বা আমি খেয়ালও করি নাই হয়তো, কিন্তু তার জন্য আমি তাকে ধন্যবাদ জানাচ্ছি। সে যদি আবার আমাদের প্রোগ্রাম দেখে, তাহলে সেই জন্যই আমি তাকে আরেকবার ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ। আপনাকেও শুভেচ্ছা, আবারও স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানিয়ে শেষ করছি। আপনাকে ধন্যবাদ সৌরভ সাহেব। এতক্ষণ আমরা কথা বলছিলাম আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ ডক্টর বদরুল আলম খানের সঙ্গে। আপনার চর্চার সঙ্গে থাকুন, চর্চা দেখুন, চর্চা পড়ুন।